যারা এই চ্যানেলের মাধ্যমে অগণিত প্রত্যেকে দেখেছে, প্রত্যেকের জীবনে এই বেকারত্বটা একবার না একবার এসেছে জীবনে। অথচ এই সিঙ্গুরকে কেন্দ্র করে হয়তো আরেকটা জামশেদপুর হতে পারত। বিজনেস মানে কি সৌরভ গাঙ্গুলিকে বেহালার থেকে ধরে নিয়ে গিয়ে বিদেশে গিয়ে চুক্তি করানো? না না, সাধারণ মানুষের সাথে আবেগের সাথে আইন চলে না। ওটা মমতা ব্যানার্জি বিভ্রান্ত করছে, সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলছে। চাকরির থেকে চা দোকানে চা বিক্রি করলে, ঘুগনি বিক্রি করলে নাকি বেশি আয়। আপনার কি মনে হয়? দেখুন, একজন প্রশাসনিক প্রধান, জনগণের ভোটে নির্বাচিত দীর্ঘদিনের রাজনীতিবিদ, এই যে হৃদয় বিদারক ইনসেনসিটিভ কথাটা বলেন, মনে রাখবেন যে বেকার ছেলে মেয়েদের যন্ত্রণাটা কতটা, যারা এই চ্যানেলের মাধ্যমে অগণিত প্রত্যেকে দেখেছে, প্রত্যেকের জীবনে এই বেকারত্বটা একবার না একবার এসেছে জীবনে। কেউ সেটাকে সারা জীবন সঙ্গী করতে পেরেছে, কেউ সারা জীবন সঙ্গী না করে সুরাহা পেয়েছে। এটা যে কত ভয়ানক একটা পিরিয়ড, আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সেন্সিটিভ ইস্যুকে যেভাবে বারবার ঘা করেন, উনি এটা নতুন বলেননি। এর আগে মনে রাখবেন উনি সেই মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন চপ ঘুগনির কথা, কচুরিপানার কথা, কচুরিপানা দিয়ে নাকি থালা বানানো যায়, শিল্প হয় প্রচুর। উনি বলেছিলেন চা, উনি বলেছিলেন এই তোমার মানে কাশবালিশ। আমি বলছি যে রসিকতাগুলো, এটা কিন্তু তার কৌশলের অঙ্গ। কেন আমি তোমায় বলি, দেখো, এ রাজ্যে মুখ্যমন্ত্রী 14 বছরে ক্ষমতায় আসীন। এ রাজ্যে শিল্পায়ন হয় না, এটা ওনার সময়ে নয়, বামফ্রন্টের সময়ে দাঁড়িয়ে থেকে 56,000 শিল্পকে তারা ভূপতিত করেছিল। ফলে তাদের সময় ওই শিল্প বলতে এসএসসির পরীক্ষাটা, লাস্ট 10 বছর ওরা এসএসসির পরীক্ষাটা সুস্থভাবে নিতে পেরেছিল বলে আপাতত মনে হয় আমাদের। কিন্তু তারপরে একমাত্র শিল্প এসএসসি যে কায়দায় প্রাতিষ্ঠানিকভাবে মেরে ফেললো রাজ্যের মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন তৃণমূল সরকার, কেজি দরে আলু পটলের মতো চাকরিটা বিক্রি করলো, যা বেকার ছেলেদের একমাত্র ভরসার জায়গা শেষ হয়ে গেল, চাকরি নেই। এই জায়গায় ক্ষতে প্রলোভ দেওয়ার কৌশল হিসেবে কিন্তু মমতা এই কথাগুলো বলেন, বাজারে বলেন, সমর্থকদের হাততালি করার জন্য। তিনি ভালো করে জানেন। আপনি জনগণকে এই বুম নিয়ে যান জনগণের কাছে, তারা কি প্রতিক্রিয়া দেয় জেনে আপনাকে বলুন। বাস্তবে একটা রাজ্যের শিল্পায়ন হতে গেলে যে প্রথম শর্তটা ফুলফিল করতে হয়, অর্থাৎ উইন উইন সিচুয়েশন যেটা পরিবেশের জন্য, সেটার জন্য দরকার সুস্থ পলিটিক্যাল একটা স্টেবিলিটি, যেটা এই রাজ্যে নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা জানেন। তৃণমূলকে মারছে, প্রকাশ্যে গুলি করা হচ্ছে, কোনো রকম ল অ্যান্ড অর্ডার নেই। বাস্তবে এখানে তৃণমূলের আইন প্রতিষ্ঠিত হয়েছে, খেওয়াখেবির আইন। ফলে এখানে শিল্পায়ন হবে না। ধরুন আমি শিল্পপতি, আমি ফি বছর জনগণের ট্যাক্সের টাকায়, বেঙ্গল মিনস বিজনেস এই হেডলাইনে জনগণের ট্যাক্সের টাকায় আমি পাহাড়ে জঙ্গলে যেখানে সরকার শিল্পায়নের সমাবেশ ডাকে আমি আসি, আমি ইনভেস্টমেন্টের প্রতিশ্রুতি দেই, আমার যেটা ডিউটি। এবার আমি যখন ইনভেস্টমেন্টটা বাস্তবে করতে যাব, আমি সবার আগে তো দেখবো যে আমার ইনভেস্টমেন্টটা রিটার্ন হবে তো, অর্থাৎ আমার বটম লাইন যে প্রথম প্রিন্সিপালটা থাকবে প্রফিট। তার প্রফিটের জন্য আমার দরকার একটা সুস্থ পরিস্থিতি। আমি যখনই দেখব যে অনুব্রত, আরাবুল, হারাবুল, শাহজাহান, নূরজাহানরা আমাকে দিনান্তে কাটমানি চাইছে, দিনান্তে বোম বাঁধছে, বোম ছুঁড়ে মারছে, দিনান্তে সেখানে একটা বড় ধরনের সিন্ডিকেটের রাজত্ব তৈরি করেছে, আমার কত থাকতে পারে যে আমি এত কিছুর পরও জেনে বুঝে আমি এই আগুনে ঝাঁপ দেব। দ্বিতীয়, রাজ্যে শিল্পায়ন কেন করবে? উনি বিরোধী থাকাকালীন 2007-এ দাঁড়িয়ে থেকে সিঙ্গুর থেকে শিল্পটাকে তাড়িয়ে দিয়ে বার্তা দিয়েছিল শিল্পগোষ্ঠীকে, মনে নেই? টাটা বলেছিল গুড এম ব্যাড এম, গুড এম মোদি, সানন্দায় তিনি চলে গেলেন। অথচ এই সিঙ্গুরকে কেন্দ্র করে হয়তো আরেকটা জামশেদপুর হতে পারত, হতে পারেনি। এটা কি শিল্পপতিরা জানে না? এই যে কাজগুলো আপনি খেয়াল করে দেখুন, এ রাজ্যে ক্ষমতায় আসার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী কত শত শিলান্যাস করেছে। আজ উত্তরবঙ্গে প্রচুর শিলান্যাস করেছে, অ্যাড দিচ্ছে, কিন্তু আপনি দেখেছেন কোনো শিল্পের শিলান্যাস করে সেই শিল্পের কারখানাটা উদ্বোধন করতে আপনি দেখাতে পারবেন না, ফিতে কাটা দেখাতে পারবেন না। উনি ক্লাব উদ্বোধন করেন, পুজো উদ্বোধন করেন, সব করেন, উনি এটা করেন না। ফলে তাকে এইটা বলতে হবে। উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি ওনার মুখে এই মন্তব্য, যারা বেকার না 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 না, উনি কি এটা নতুন বললেন? আপনি আশ্চর্য হচ্ছেন। উনি এই কথাগুলো অন্তত 100 বার আপনি আর্কাইভ চেক করুন বলেছেন, বিভিন্ন ফর্মে বলেছেন। এই যে ফর্মে বলাটা,
এই যে জনগণের ট্যাক্সের টাকায় গতকালও বড় করে অ্যাড দিয়েছেন, বেঙ্গল মিনস বিজনেস। আমি বলছি বিজনেস মানে কি সৌরভ গাঙ্গুলিকে বেহালার থেকে ধরে নিয়ে গিয়ে বিদেশে গিয়ে চুক্তি করানো? আপনি দেখান তো বিজনেসম্যান সৌরভ গাঙ্গুলির শালবনির কারখানাটা কোথায়, দেখুন। আমি আমি আপনাকে মাধ্যমে চ্যালেঞ্জ করছি। এই যে রসিকতাগুলো জনগণের, উনি জানেন শিল্পায়নের প্রাথমিক শর্তটা রাজ্যে তিনি দিতে পারবেন না, কারণ তিনি ক্ষমতায় এসেছেন ফ্রিজ এলিমেন্ট, এই যে ফ্রিঞ্জ, লুমফেন, বদমাইশ, বখাটে, ওনার ভাষায় বখাটেদের ঘাড়ে বন্দুক রেখে, আর এই বখাটেদের দিয়ে তিনি আজকে রাজত্ব করছেন। তিনি প্রকাশ্যে তাকে বলতে হয় আমার ভালো ছেলে চাই না, বখাটের ছেলে চাই রাজনীতিতে আমার দলে। তাহলে এই বখাটেদের দিয়ে তিনি তো পরিবেশ সুস্থ রামরাজত্ব প্রতিষ্ঠা করতে পারবে না, যে শিল্পায়ন আসবে, জোয়ার বয়ে যাবে। ফলত যেটা হচ্ছে সেটা পুরোটাই হচ্ছে একটা এমন লুম্ফেনদের পরিবেশ, যে পরিবেশে কার্যত শিল্পায়ন হতে পারে না, শিল্পায়ন হতে পারে না। নাকি মুখ্যমন্ত্রী রাজ্যের ভবিষ্যৎটা বলে দিলেন? না, দেখুন উনি তো ভবিষ্যৎ, বর্তমান, অতীত সব জানেন। উনি অতীতে শিল্প ধ্বংসকারী ছিলেন, বর্তমানে তিনি শিল্পায়নের, মানে ওই যে মাঝে মধ্যে দেখবেন বলে যে বামফ্রন্ট স্লোগান তুলেছিল, শিল্প আমাদের, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তৃণমূল ক্ষমতায় এসে পলিসির দিক থেকে কৃষি আমাদের ভীতি, শিল্প আমাদের ভিত্তিপ্রস্তরে পরিণত করে ফেলেছে, কথাটাকে চেঞ্জ করে। ফলে তিনি পুরোটাই জানেন যে কি আছে, অতীতে কি করেছিলেন তিনি, আর ভবিষ্যতে তারই ফসল কি উঠতে চলেছে। সিঙ্গুরে এখন যেমন সর্ষে ফুল তোলার নাম করে চাষিরা সর্ষে ফুল দেখছে চোখে, তাই হচ্ছে। অন্যদিকে আমরা দেখলাম আরজি কর নিয়ে যেভাবে রায় ঘোষণা হলো শিয়ালদা কোর্টে সোমবার, তারপরে দেখতে পেলাম মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আমাদের হাতে কেসটা থাকলে অনেক আগেই ফাঁসির অর্ডার করে নিতাম। না না না, আমি বলছি যে মানে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের আইন আদালতকে কিভাবে চ্যালেঞ্জ করেন তার বিরলতম উদাহরণ তার। তিনি ভালো করে জানেন ভারতবর্ষের নতুন আইন সংবিধানে ধর্ষণের মামলাটার ফাঁসি হয় না, প্রথম। দ্বিতীয়, ফাঁসি হতে গেলে 172 পাতার পরতে পরতে বিচারপতি যে অ্যাসপিরেশনগুলো দিয়েছে, রাজ্য দাঁড়িয়ে থেকে সমস্তগুলোকে নষ্ট করেছে। সেই জিনিসগুলো সমস্তগুলোকে তিনি যদি এক জায়গায় করেন, তাহলে তো পরিষ্কার বোঝা যাচ্ছে বিচারপতি ইঙ্গিত দিয়েছেন যে প্রথম 5 দিনের তদন্তে তার সরকার, তার নেতৃত্বের চিকিৎসা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, তার নেতৃত্বাধীন পুলিশ দপ্তর দাঁড়িয়ে থেকে সব কিছুগুলোকে নষ্ট করেছে। ফলে কি করে প্রমাণ হবে? তৃতীয়, বারবার উদাহরণ টানা হচ্ছে কি জয়নগরে আমরা ফাঁসি করেছি। জয়নগরটা পস্কো মামলা ছিল, মুখ্যমন্ত্রী জেনে বুঝে লোককে বিভ্রান্ত করছে। পস্কো মামলায় এই মামলাটা এই মামলার সাথে আলাদা। দ্বিতীয়, জয়নগরের এই পোস্টমর্টমটা হয়েছিল কেন্দ্রীয় হাসপাতালে, তাই এভিডেন্সটাকে সঠিকভাবে প্লেস করা গিয়েছিল, যেটা এটা করা যায়নি। নাথিং। তিনি বারবার কাঁদুনি গাইছেন, আমরা হলে ফাঁসিতে ঝোলাতাম আমরা। হাইকোর্টে আজকে দেখুন কিভাবে মুখ পড়লো, আজকে মুখ পড়লো হাইকোর্টে তার এই অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলা হলো। দ্বিতীয়, তিনি কি চাইছেন? তড়িহড়ি একে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে সব কিছু ধামাচাপা দিতে, নাকি পলিটিক্যাল? আমার মনে হয় এর পিছনে তার পলিটিক্যাল এবং প্রশাসনিক দুটো অ্যাসপিরেশন আছে। অর্থাৎ এক ঢেলে তিনি অনেকগুলো পাখি মারতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তারই ইঙ্গিত তিনি কিন্তু এটা করে দিলেন। এবং আমরা দেখলাম রাজ্যকে একেবারে হাইকোর্টে চলে যেতে রায় ঘোষণার মানে সাজা ঘোষণার পরের দিনই, এবং আজকে দেখলাম একেবারে হাইকোর্টে গিয়ে মানে এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে। কিভাবে দেখছেন? না না, আমি বলছি তো যে এই অ্যাসপিরেশনগুলো কিন্তু রাজ্য সরকার যেটা প্রথমে করার কথা ছিল সেটা করেনি। ফলত আজকে যেটা হয়েছে পুরোটাকে আজকে ধামাচাপা। এটার মধ্যে তার পলিটিক্যাল একটা অ্যাম্বিশন আছে এবং একটা অ্যাম্বিশন প্রশাসনিক আছে, যে মহিলা ভোটগুলোকে কনসলিডেটলি ফিরে আনা। দ্বিতীয়, একে তাড়াতাড়ি একটা পুরো ক্যাপিটাল পানিশমেন্টে যুক্ত করে দিয়ে বড় বৃহত্তর কনস্পিরেসিটাকে লোকানো। তা না হলে যিনি সিপিএসপি মুখ্য অভিযুক্ত তাদেরকে কোনো ব্যবস্থা নিল না। তিনি যখন এসে দাঁড়িয়ে এগুলো কথা বলেন তখন ভয় হয় যে এটা মানে ইনি কি আবার। আর কামদুনি, তিনি ফাঁসির কথা বলছেন। কামদুনিতে তিনি ডিভিশন বেঞ্চে তার সরকার তার এই ডিভিশনতে গোয়েল কোনো ডকুমেন্ট সাবমিট না করার জন্য ফাঁসির আসামি ছাড়া পেয়েছিল। ঠিক আছে, ফলে এইগুলো নিয়ে কিন্তু আর বাড়াবাড়ি করার জায়গা আমাদের নেই। আচ্ছা, হ্যাঁ, ফলে এই পার্টটাই কিন্তু পুরো কনস্পিরেসিটার বৃত্তটা উনি কমপ্লিট করতে চাইছেন। কামদুনি দেখুন, পার্কস্ট্রিট দেখুন, কোথাও তিনি নেই। তার অপরাজিতা বিল পাস করাচ্ছেন তিনি ক্যাপিটাল পানিশমেন্টের জন্য না। এবং শুধু তাই নয়,
আমি বলছি যে উনি তড়িঘড়ি এই প্রশাসনিক সিদ্ধান্ত অতি সক্রিয় হয়ে তার পিছনেই তো একটা বড় ধরনের ষড়যন্ত্রের গন্ধ আমরা পাচ্ছি। ফলে আজকে হাইকোর্ট তার দিশা দেখিয়ে দিয়েছে, হাইকোর্ট বলেই দিয়েছে যে সম্মতি ছাড়া কোনোভাবে হবে না, পরিবারের সম্মতি না থাকলে আমরা এইটাই মুভ করব না। তাই হয়েছে। এবার সোমবার দেখুন কি হয়, হাইকোর্টে কতটা মুখ পড়তে পারে ওদের, লেটস সি। অন্যদিকে যে ফাঁসি হয়নি তাতে আপনার কি মতামত? দেখুন, ফাঁসি এই কেসে হবে না। প্রথম কথা, ধর্ষণে ফাঁসি নেই 64 নম্বর ধারায়। সাধারণ মানুষের মধ্যে তো প্রশ্ন না, সাধারণ মানুষের সাথে আবেগের সাথে আইন চলে না। ওটা মমতা ব্যানার্জি বিভ্রান্ত করছে, সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলছে। এখানে পরিষ্কার বলা আছে যে খুনটা কিন্তু কে করেছে সেটা ক্লিয়ার হয়নি, একাধিক লোক থাকতেই পারে। এই অ্যাসপিরেশন থেকে খুনে তার ফাঁসি হতে পারতো, খুনের জন্য। ধর্ষণে তার ফাঁসির প্রভিশন ওখানে নেই কোথাও। ফলে এন্টায়ার পিকচারটায় রাজ্যের যে সাবমিশন অ্যান্ড সিবিআইয়ের ব্যর্থতা, দুটো দায়ী আমার মনে হয়।